হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইয়োর সাকসেস গাইড। তো আজকে আমরা আলোচনা করব কি না, তো উত্তরের সমভূমি অঞ্চল সম্পর্কে। এবং এর আগে আমরা আলোচনা করেছিলাম কি উত্তরের যে বিস্তীর্ণ পর্বত শ্রেণী রয়েছে, কোন পর্বত? হিমালয় পর্বত সম্পর্কে। এবং আজকে আমরা আলোচনা করব যে উত্তরের বিস্তীর্ণ সমভূমি অঞ্চল রয়েছে সে সমভূমি অঞ্চল সম্পর্কে। এবং আমি যখন হিমালয় পর্বত আলোচনা করেছিলাম তখন তোমাদের একটা জিনিস বলেছিলাম, হয়তো মনে আছে, যে আমাদের হিমালয় পর্বত সৃষ্টি হয়েছিল কীভাবে? যে একটা ইউরেশিয়ান প্লেট রয়েছে এবং একটা কি ভারতীয় প্লেট, দুটি প্লেট। এবং মাঝে কি ছিল? মাঝে ছিল একটি তেথিস সাগর। এবং তেথিস সাগরে কি হয়েছিল? যে নুড়ি বালি পলি, এখানটায় পলি সঞ্চয় হয়েছিল। এবং যখন এই দুটি প্লেট টেকটনিক থিওরি তোমরা জেনেছো বা জানবে, হয়তো পরে আমি বলবো। তো কী হয়েছিল? যে যখন একে অপরের দিকে সংঘর্ষ হয়, এগিয়ে যায়, সংঘর্ষের ফলে কী হয়েছিল? আমাদের হিমালয় পর্বতটা সৃষ্টি হয়েছিল। কী কী হিমালয় সৃষ্টি হয়েছিল? না, তো আমাদের হিমালয় পর্বতমালাটা সৃষ্টি হয়েছিল। এবং এই হিমালয় কয়টি অংশ আগে বলে দেয় তোমাদের, মানে আগে পড়েছো, লিখে দেই। যে হিমালয় পর্বত সৃষ্টি হয়েছিল, অর্থাৎ এই যে হিমালয় পর্বতটা সৃষ্টি হয়েছিল, আমরা প্রথমে কি এটাকে বলি? হিমাদ্রি হিমালয়। হিমাদ্রি হিমালয় এবং মধ্য হিমালয়, এবং নিচে রয়েছে শিবালিক হিমালয়। তো তিনটি হিমালয় সৃষ্টি হয়েছিল। এবং এর নিচে আমরা আলোচনা করছি হিমালয়ের নিচের, অর্থাৎ যে হিমালয় রয়েছে তার নিচের যে বিস্তীর্ণ সমভূমি অঞ্চল, অর্থাৎ যে শিবালিক হিমালয় রয়েছে তার নিচের যে বিস্তীর্ণ সমভূমি অঞ্চল রয়েছে সে সমভূমি অঞ্চলটা সম্পর্কে আমরা আলোচনা করছি। তাই সমভূমি অঞ্চলটা সৃষ্টির আগে তোমাদের আরেকটু বলে দেই যে যখন হিমালয় সৃষ্টি হচ্ছে, দেখো জিও সাইক্লিন থিওরি যেটা রয়েছে সেটা কি বলছে? যে যখন প্লেট যখন একে অপরের সঙ্গে সংঘর্ষ হচ্ছে তখন কি হচ্ছে? এভাবে ধরো একটা প্লেট প্রেস করলে কি হচ্ছে? জিনিসটা কি হচ্ছে? যে উপরে নিচু উঁচু হয়ে গেছে, কি হলো? এটা হিমালয় পর্বত মিডলের। এবং মাঝে দেখো যে একটা গর্ত হয়ে গেছে এবং আবার নিচেটা উঠেছে। তো যখন একে অপরের দুটো প্লেট, অর্থাৎ দুটি প্লেট একে অপরের দিকে যাচ্ছিল, তখন এই যে মাঝের অংশটা, অর্থাৎ যে হিমালয় সৃষ্টি হয়েছে, অর্থাৎ হিমালয় এবং সমতল হয়ে সৃষ্টি হয়েছে, তাই যে গর্ত একটা গর্ত নিশ্চয় দেখলে তোমরা, আমি যখন ফোল্ড করে দেখালাম, তাই হিমালয় দিয়ে কি হয়েছে? যে নদী নেমে এসেছে, তাই তো। তা হিমালয় থেকে কি কি নদী নেমে এসেছে? গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু, আরও অন্যান্য নদী। তো মূলত এই তিনটি নদী। তো এই নদীগুলো যখন হিমালয় পর্বত থেকে আসছে, তাদের যে গতিপথ, অর্থাৎ প্রবাহের পথে তাদের কি হয়? অনেক গতিবেগ হয়, গতিবেগ থাকে না? তো যে স্পিড, অর্থাৎ উঁচু জিনিস থেকে তুমি যখন জল ঢালবে তখন কি হয়? নিচে খুব জোরে জোরে পড়ে, তো তখন আবার গিয়ে যখন সমতলে যাবে কি সেটা তার প্রেসার কমে যায়, গতিবেগ কমে যায়। তো কি হলো? যে যখন জলটা আসছে তার সঙ্গে কি নিয়ে আসতেছে? যে নুড়ি বালি পাথর সমস্ত নিয়ে এসেছে। তখন কি হচ্ছে? যে এই যে বিস্তীর্ণ সমতল অঞ্চলটা রয়েছে এখানে কি জমা হয়েছে। তো এইভাবে আমাদের যে সমতল ভূমিটা রয়েছে সেটা সৃষ্টি হয়েছে। তো তোমরা দেখলে যে সমভূমি অঞ্চলটা সৃষ্টি কিভাবে হলো। এর অবস্থান কোথায় হচ্ছে? না, তো শিবালিক পর্বতশ্রেণী অর্থাৎ হিমালয়ের যে নিচের ধাপ, সবের নিচে কি রয়েছে? শিবালিক হিমালয় রয়েছে, তারপরে মধ্য হিমালয় বা হিমাচল হিমালয়, এবং উপরে আমরা কি বলেছিলাম? হিমাদ্রি হিমালয়। তার নিচে যে শিবালিক হিমালয় রয়েছে তার পাদদেশে যে সমতল ভূমি সৃষ্টি হচ্ছে সেটা কি বলছি আমরা? সেটি হচ্ছে আমাদের সমভূমি অঞ্চল। অর্থাৎ তোমরা দেখছো এখানে যে যে হিমালয় রয়েছে, হিমালয়ের পর্বতমালা, তার নিচে যে বিস্তীর্ণ এলাকা জুড়ে সমভূমি অঞ্চল সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে আমাদের এই সমভূমি অঞ্চল। এবং এই সমভূমি অঞ্চল আমি আগে বললাম যে মূলত তিনটি নদী, কি কি বললাম? গঙ্গা, ব্রহ্মপুত্র এবং সিন্ধু। এই তিনটি নদীর তাদের এই প্রবাহ পথে বিভিন্ন জিনিস নুড়ি বালি পাথর এনে জমা করে এই সমভূমিটা সৃষ্টি হয়েছে। তার জন্য আমরা এটাকে কি বলি? সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি বলি। তো সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি বলি। এবং এর অবস্থান আমরা দেখি, তো দেখো হিমালয়, এটা যদি শিবালিক হিমালয়,
শিবালিক হিমালয়, তাহলে আমরা তো ম্যাপের জানি যে এদিক পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। এদিকে দক্ষিণ, তাহলে শিবালিক হিমালয় কোন দিকে পড়ছে জায়গাটা? শিবালিক হিমালয় কোন দিকে পড়ছে? এই সমভূমিটা কোন দিকে পড়ছে? দক্ষিণে। তাহলে শিবালিক হিমালয়ের দক্ষিণে। এবং আমাদের রয়েছে এদিকে কি দাক্ষিণাত্য মালভূমি। তাহলে দাক্ষিণাত্য মালভূমির উপরে পড়ছে, তাহলে উপরটা কোন দিকে হচ্ছে? দাক্ষিণাত্য মালভূমির কি হচ্ছে? উত্তরে। তাহলে এর অবস্থান আমরা কোথায় পেলাম? এর অবস্থানটা হচ্ছে যে শিবালিক হিমালয়ের নিচে এবং দাক্ষিণাত্য হিমালয় রয়েছে তার উত্তরে, অর্থাৎ দক্ষিণে এবং উত্তরের মাঝে যে সমতল ভূমি রয়েছে, অর্থাৎ তোমার পাঞ্জাব, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, হরিয়ানা, উত্তরপ্রদেশ যে সমস্ত রয়েছে, বিহার, পশ্চিমবঙ্গ, আসাম, বিস্তীর্ণ একবারে বড় সমভূমিটা রয়েছে একবারে বিশ্বের মধ্যে। এটা কিন্তু একবারে বড় সমভূমি, যেটা এক লাইনেই রয়েছে। তো এই সমভূমি আমরা কি আবার বৈচিত্র্য, মানে সমভূমিতে কিছু বৈচিত্র্য লক্ষ্য করা যায়। কারণ আমি প্রথমে বললাম কি যে যখন নদীর তার গতিপথে কি নুড়ি বালি পাথর নিয়ে আসছে, তখন গতিপথে কি হয়, নদী যখন প্রবাহিত হয়, অর্থাৎ এটা নদী যদি প্রবাহিত হয়, এটা ধরো পাহাড়, এটা পাহাড়, এটা পাহাড়, তো পাহাড় থেকে নদী নেমে আসছে, তো নদীতে কি হচ্ছে যে নুড়ি বালি পাথর প্রথমে কি হবে, মোটা জিনিসগুলো তারপর সমতল ভূমিতে যখন মিশছে তখন কি হচ্ছে, প্রথমে কি হবে নুড়ি বালি পাথর, বড় বড় জিনিস যেগুলো রয়েছে পাথর, সেসবগুলো আগে সমতল ভূমিতে এসে জমবে, তারপরে কি তার চেয়ে ছোট জিনিস যেগুলো রয়েছে তাগুলো জমবে, আস্তে 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 সেগুলো কি পলি, একবারে পলিতে শেষ হবে। তা আমাদের যে ভূমিরূপের বৈচিত্র্য অর্থাৎ এরকম লক্ষ্য করা যায়, সেগুলোকে কয়টি চারটি ভাগে ভাগ করা যায়। এক নম্বর কি হচ্ছে, এক নম্বর হচ্ছে ভাবর। ভাবর, তাহলে ভাবরটা কি আমরা জানবো। তা আমি যেমন এখন বললাম যে দেখো হিমালয়, তো এই নদীগুলো যখন আসছে তো প্রথমে কি হচ্ছে, পাথরগুলো জমা হচ্ছে। তো এই যে বড় বড় পাথর নুড়ি বালি পাথরগুলো জমা হয়ে যে সমভূমিটা সৃষ্টি হচ্ছে, সেটা কি বলছি আমরা, যে বড় বড় পাথর দিয়ে বেশিরভাগ সমভূমিটা যে সৃষ্টি হয়েছে সেটাকে বলা হচ্ছে ভাবর। এবং এই ভাবরে কি হচ্ছে যে দেখো বিভিন্ন যখন একটা তো বড় বড় পাথর নিয়ে গঠিত একটা সমভূমি, তো মাঝে কি রয়েছে দেখো প্রচুর গ্যাপ রয়ে, অর্থাৎ কোনো জায়গায় যদি পাথর জমা হয়ে থাকবে দেখবে পাথরের মাঝে কি গ্যাপ থাকে, তো শূন্য জায়গা থাকে। তো তো সেরকমই যখন এই অঞ্চলে যখন এই নদীগুলো আসছে, তো কি হচ্ছে তাদের প্রভাব অর্থাৎ তার গতি ঠিকই আছে, তাদের প্রভাব এই তাদের এই জল কিন্তু এর ভিতর দিয়ে, অর্থাৎ এটা যদি নদী হয় তো এই ভেতর দিয়ে, অর্থাৎ এই জায়গাটায় যখন এই ভাবর অঞ্চলে এসে নদীটা পৌঁছায় তখন তাদের কি হয়, স্রোতটা হারিয়ে যায়। কেন? কারণ এই যে পাহাড় পাথরগুলো রয়েছে পাথর দ্বারা গঠিত, তো পাথরের ভিতর দিয়ে জলগুলো চলে আসছে। এবং এর পরে যখন আবার আসছে, আবার তরাই অঞ্চলে আমরা আলোচনা করবো পরে, তরাই কিন্তু আবার দেখা যায়, অর্থাৎ এই অঞ্চলে কিন্তু নদীগুলো একরকম হারিয়ে যায়। কারণ যাদের হারিয়ে যায় বলতে সেগুলো কি জলটা অত উঁচু দেখা যায় না, কারণ এখানে যে পাথরগুলো রয়েছে তাদের মিডিল দিয়ে পাথরের জলটা প্রবাহিত হচ্ছে। এবং এই অঞ্চলের তো উর্বর তো হবেই না, কারণ পাথর বালিতে কি কোনো ফসল বা গাছপালা হয়, কারণ নিচে যতক্ষণ না মাটি পুষ্টি পাবে ততক্ষণ তো সেখানে গাছপালা কোনো উদ্ভিদ জন্মাবে না। এখানে উদ্ভিদ জন্মায় কিন্তু সেগুলো কি হয়, বড় বড় গাছ, অর্থাৎ কোনো সবজি ফসল কিন্তু হবে না, কি হবে বড় বড় গাছ জন্মায়। কারণ কারণ কি, কারণ পাথর এখানে তো সহজে ও মাটি থেকে পুষ্টি নিতে পারবে না, তাহলে ওকে পুষ্টি নিতে হলে কি হবে, তার শিকড়কে কিন্তু গভীর অব্দি কি তার গভীরে প্রবেশ করতে হবে। তো এই সমস্ত এলাকায় যে সমস্ত কি রয়েছে গাছগুলো রয়েছে তাদের শিকড়গুলো কি হয়েছে মাটির গভীরে একবারে প্রবেশ করেছে, তার জন্য এখানে কি বড় বড় গাছ দেখা যায়। এবং এই জমিটা কিন্তু খুব একটা উর্বর জমি নয়, কারণ এখানে তো মাটির সেরকম পুষ্টি নেই, তো গাছ হবে কি করে। তো এই হলো ভাবর। অর্থাৎ ভাবরটা যদি বলি তোমরা যে নুড়ি পাথর দ্বারা গঠিত সমভূমি, অর্থাৎ বুঝতে পারলে যে মেন হচ্ছে নুড়ি পাথর দ্বারা গঠিত সমভূমি। আমি এই কারণে বারে বারে বলছি, কারণ এই ক্লাসটা দেখে নিলে তোমার এই ক্লিয়ারটা হয়ে যাবে ভাবর জিনিসটা কি। কারণ প্রথমে বললাম যে হিমালয় থেকে যখন, আরেকবার বলে দেই, হিমালয় থেকে যখন নদীগুলো আসছে তাদের হিমালয় নামার পর সমভূমিতে এসে তাদের গতিপথ কমে, প্রভাব অর্থাৎ স্পিড কমে যাচ্ছে। ফলে কি হচ্ছে যে প্রথমে স্পিড কমে গেলে কি, আমি একটা ব্যাগে নিয়ে এসেছিলাম কি পাথর, বড় বড় পাথর নিয়ে আসছিলাম,
তো যখন স্পিড কমেছে পাথরটা তার বয়ে নিয়ে যেতে পারবে না, তো এক জায়গায় জমা হবে। কোথায় জমা হলো? না, তাই ভাবর অঞ্চলে। তো এই যে বড় বড় পাথর বা পাথর দ্বারা নুড়ি দ্বারা গঠিত যে সমভূমি সেটাকে হচ্ছে ভাবর। তাহলে বুঝতে পারলে ভাবরটা কি। তাই ভাবরের পরেই আরেকটি ভাগ, সেটা হচ্ছে কি হচ্ছে তরাই। অর্থাৎ নদী ধরো বইছে, সময়টা সৃষ্টি হয়েছে প্রথমে কি নদী পলি নুড়ি বালি দ্বারা গঠিত। তা যখন এখানে নদী হারিয়ে গেল, ভাবর অঞ্চলে নদী কি হলো এখানে হারিয়ে গেছিল। অর্থাৎ হারিয়ে গেছিল কেন? এর ভেতর দিয়ে আসছিল। ছবিটা একটু বড় করে আঁকি তাহলে বুঝতে পারবে ভালো। অর্থাৎ একদিকে নদী আসছিল, তো এখানে কি হয়েছিল? নুড়ি বালি পাথর। তো নদীগুলো কি এখানে হারিয়ে গেছিল এক সময়, কিন্তু আবার যখন এই ভাবর অঞ্চলটা পার হয় তখন কি হয়? নদীগুলা আবার কিন্তু এই জায়গাটা ঠিক তরাই অঞ্চল, এই জায়গাটা কি হচ্ছে? তরাই। অর্থাৎ তখন নদীগুলো কি আবার দেখা যাচ্ছে তারা আবার প্রবাহপথ ফিরে পাচ্ছে, কারণ তারা এখানে পাথরের মধ্যে দিয়ে প্রবাহিত ছিল। এখানে কি সমতল পাথর এখানে অত নেই, সেলে সমতল ভূমির দিয়ে একটা আসছে বয়ে, তো নদীগুলো আবার দেখা যাচ্ছে। এবং এই তরাই অঞ্চলেই কি হয় যে এখানে কি মানে অঞ্চলে বৃষ্টিপাতটা বেশি হয়। তরাই অঞ্চলে কি হয়? বৃষ্টিপাতটা বেশি হয়। এ কারণে কি এই জায়গাটার বনভূমি অর্থাৎ জঙ্গলটা বেশি আছে, বনভূমি বেশি। এবং এখানে তার জন্য কি হয়? সারা বছরে একটা স্যাঁতস্যাঁতে ভাব, মানে ভেজা স্যাঁতস্যাঁতে, অর্থাৎ ভেজা একটা পরিবেশ বা আবহাওয়া থাকে, স্যাঁতস্যাঁতে ভাব। এই তরাই অঞ্চলে কি হয়? স্যাঁতস্যাঁতে। এবং এটা মনে রাখো যে অনেক সময় পরীক্ষা দেয় যে তরাই কথার অর্থ কি, এটা কিন্তু পরীক্ষায় দিয়ে দেয়। তাহলে তরাই কথার অর্থ কি? ভেজা, ভেজা বা স্যাঁতস্যাঁতে। এই তরাই অঞ্চলে বুঝতেই পারছো, অর্থাৎ এই তরাই অঞ্চল কিন্তু আমাদের যে ম্যাপ রয়েছে, অর্থাৎ এর পূর্বে যে অঞ্চলটা বেশি, অর্থাৎ তরাই অঞ্চলের পরিমাণটা একটু বেশি, এবং আস্তে আস্তে যখন পশ্চিমে গেছে এই তরাই অঞ্চলের পরিমাণটা কি কম হয়েছে। এবং ভাবরটা আমরা কি হয়েছে? ভাবরের কিন্তু পশ্চিমে একটু বেশি, বিপরীত ঠিক। ভাবরের কি পশ্চিমের বিস্তীর্ণ অঞ্চল, অর্থাৎ পাঞ্জাব, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীরের এটা কি অনেকটা জায়গা জুড়ে রয়েছে, প্রায় 300-400 কিলোমিটার। এবং যখন আস্তে আস্তে পূর্বে গিয়েছে তখন ভাবরটা কি কমেছে। আবার তোমার আমাদের পশ্চিমবঙ্গের দার্জিলিং এই সাইডটা একটু বেড়েছে, কিন্তু বেশিরভাগ আস্তে আস্তে কমেছে। কিন্তু তরাইটার উল্টো হচ্ছে কি, তরাই যে আমাদের এই দিকে অর্থাৎ পশ্চিমবঙ্গের এইদিকে আস্তে আস্তে বিস্তীর্ণটা বেশি, এবং উপরে কি হয়েছে যখন সরি পাঞ্জাব, বিহার এগুলো কি হয়েছে আস্তে আস্তে হরিয়ানা, এগুলো তরাই অঞ্চলটার পরিমাণ কম, কারণ ওইদিকে ওয়েদারটা অত বৃষ্টিপাত অত হয় না, যে একটা স্যাঁতস্যাঁতে ভাব সেটা জিনিসটা থাকে না খুব। তার জন্য ওখানে তরাই অঞ্চলটা কি পশ্চিমে কম এবং পূর্বে বেশি। তাই গেল তরাই অঞ্চল। এবং তরাইয়ের পরে আমাদের কি হচ্ছে আরেকটা ভাগ, সেটা হচ্ছে ভাঙর। তাহলে ভাঙরটা আমরা জানবো কি? তো আমরা দেখলাম নদী তো আসছেই, যেমন পলি নুড়ি বালি জমতে জমতে সমভূমি সৃষ্টি করতে করতে এসছে। তাহলে এবার ভাঙরে কি হচ্ছে? ভাঙরে এসে আবার কি পলি বালি জমে ভাঙরটা সৃষ্টি হয়েছে। তো দেখো বলি, যখন নদী প্রবাহিত হচ্ছে, তো তার সঙ্গে কি নুড়ি বালি পাথর নিয়ে আসছে। তো তার কি এই দুই পাশে কি হয়? বিস্তীর্ণ এলাকা জুড়ে কি হচ্ছে? পলি বালি জমা করছে। নিয়ে পলি বালি জমা করা কি হচ্ছে? একটা সমতল ভূমি সৃষ্টি করেছে। অর্থাৎ কিন্তু নদী দেখা যাচ্ছে গতিপথ চেঞ্জ করে দিয়েছে, বা এদিকে আর নদী প্রবাহিত হচ্ছে না। নদী আসছিল কিন্তু এই দিকটায় আর ঠিক নদী আসছে না, নদী গতিপথ চেঞ্জ করেছে। বা এটা এমন হতে পারে যে এদিকে আর আসছে না, অর্থাৎ এটা প্রাচীন পলি গঠিত, নতুন এদিকে আবার পলি সঞ্চয় করেছে। এই যে প্রাচীন, অর্থাৎ নদী আর প্রবাহিত হয় না, মানে নতুনভাবে পলি সঞ্চয় করে না। যে একবার পলি সঞ্চয় করেছে কিন্তু বর্তমানে আর নতুনভাবে এই অঞ্চল আর পলি সঞ্চয় করে না, অর্থাৎ প্রাচীন পল্লী। তাই ভাঙরটা কি হচ্ছে? যে প্রাচীন পলি গঠিত সমভূমি। তাহলে ভাঙর কি হচ্ছে? যে প্রাচীন পলি সঞ্চয়ের ফলে গঠিত। তাহলে ভাঙরটা কি হচ্ছে?
যে প্রাচীন পল্লী দ্বারা এই পল্লী সঞ্চার ফলে যে গঠিত যে সমভূমিটা হচ্ছে সেটা আমরা কি বলছি, অর্থাৎ ভাঙড়। এবং এটি মানে উর্বর সমভূমি, এটা কিন্তু উর্বর সমভূমি, এটা মূলত উত্তরপ্রদেশ এই এলাকায় দিয়ে প্রভাবিত হয়েছে। এটা উর্বর সমভূমি। এই মাটিতে কি দেখা যায়, হিউমাস, অর্থাৎ এই মাটিতে হিউমাসের পরিমাণ বেশি থাকে, কিন্তু এই মাটিটার রং একটু কালচে হয়, অর্থাৎ হিউমাসের পরিমাণ বেশি থাকে, হিউমাস এর পরিমাণ বেশি এবং মাটির রং কি হয়, কালো, কালচে। এবং এরপরের যেটা আছে সেটা হচ্ছে কি খাদার। আমরা ভাঙড়টা জানলাম, তো এবার খাদার। খাদার জিনিসটা কি জেনে নেই। খাদার হচ্ছে যে নদী দ্বারা প্রবাহিত হচ্ছে, নদী আসছে, তো কি হয়, নদীর যে এদিকে ভূমি রয়েছে, তাই তো এই নদীর যে দুই পিঠে অর্থাৎ যে সমতল অঞ্চলে নতুন পলি সঞ্চয় করছে, কি হচ্ছে, নদী তার যে নতুন ভাবে নদীর দুই পিঠে কি হচ্ছে, পলি সঞ্চয় করছে। বুঝতে পারছো তো, এটা একটা নদী, তার কি হবে, দুই পিঠে নদীর দুই সমভূমি যেটা রয়েছে, সমভূমিতে কি পলি সঞ্চয় হচ্ছে, আবার তার নতুন ভাবে সমভূমি সৃষ্টি হচ্ছে, অর্থাৎ নতুন সমভূমি। তাহলে আমাদের খাদারটা হচ্ছে যে নতুন পলি সঞ্চয়ের ফলে যে সমভূমিটা সৃষ্টি হচ্ছে সেটাকে আমরা কি বলছি, খাদার, অর্থাৎ নতুন পলি সঞ্চয়ের ফলে, নতুন পলি সঞ্চয়ের ফলে সৃষ্টি ভূমি সমভূমি। আমরা খাদার বুঝতে পারলে যে নদী আসছে, ধরো নদীটা আসছে, কিন্তু নদীর কি দুই ধারে কি করবে, পলি সঞ্চয় করবে, যখন বান হবে কি হবে, পলিগুলো দুই পিঠে তার সঞ্চয় হবে, অর্থাৎ তার এখন বর্তমান যেটা গতিপথটা রয়েছে সেই গতিপথে। তো এই যে তার বর্তমান গতিপথে যে নতুন পলি সঞ্চয় করছে সেটাকে আমরা কি বলছি, যে খাদার। তা এই জানলো আমাদের চারটি ভাগে ভাগ করলাম। কি জানলাম, প্রথমে আরেকবার বলে দিই, ভাবরটা কি হলো না, তো ভাবর যে মোটা পাথর দ্বারা গঠিত একটা সমভূমি, লিখে দিয়েছি, নুড়ি পাথর দ্বারা গঠিত সমভূমি। তোমাদের ছবিটা আরেকবার এঁকে দিই, তোমার সুবিধা হবে বুঝতে। এটা পাহাড়, তো সমতল ভূমি সৃষ্টি হয়েছে। প্রথমে কি দেখো, প্রথমে আছি ভাবর, অর্থাৎ এই যে ভাবর, অর্থাৎ এখানে কি পাথরের পরিমাণটা কি বড়, এখানে নদী কি হয়েছে, এখানে আস্তে আস্তে নদী এক সময় হারিয়ে গেছে, অর্থাৎ দেখা যায় না। আবার কি তরাই, নিচের অঞ্চলটা হচ্ছে তরাই অঞ্চলে আবার কি নদী আবার প্রবাহ হচ্ছে, অর্থাৎ এখানে কি, এখানে কাঁকর বালি রয়েছে কিন্তু সেটা অল্প পরিমাণে, নদী কি হচ্ছে আবার এখানটায় তার গতিপথ মানে দেখা যাচ্ছে নদীগুলো। তো তরাইয়ের পর কি হচ্ছে, আমরা আবার কি জানলাম যে ভাঙরে আবার কি হচ্ছে, আবার সমভূমি সৃষ্টি হয়েছে। এবং ভাঙরে কি হয়েছে, নদীর প্রাচীন মানে এইদিকে আর নদী যাচ্ছে না, বা প্রথমে যখন নদী এসেছিল তার দুই পিঠে কি হয়েছিল, পলিগুলো সঞ্চয় করেছিল, কিন্তু এদিকে আর সঞ্চয় করছে না, অর্থাৎ নদীর ধারে সঞ্চয় করছে, নদীর দূরে আর সঞ্চয় করতে যাচ্ছে না, এগুলো তার সঞ্চয় হচ্ছে না। তো সেটা আমরা কি বললাম, যে ভাঙর। তো এই জায়গাটা ঠিক ভাঙর। এবং পরের শেষ ধাপে আমরা কি পেলাম, শেষ হচ্ছে খাদার। এই খাদার অর্থাৎ নদী তো আসছেই, এখনো যেখানে নতুনভাবে পলি সৃষ্টি হয়েছে বা হচ্ছে, তো এটাকে আমরা বলছি খাদার। এবং এই খাদারটা কিন্তু সবচেয়ে বেশি উর্বর জমি, কারণ এখানে তো নতুন পলিতে মানে যে কোনো গাছ, উদ্ভিদ, সবজি, যে কোনো জিনিস, ফসল সবই কি এখানে কি বেশি হবে, কারণ মাটিতে পুষ্টি পাবে, তার জন্য এটা সবচেয়ে উর্বরত জমি, অর্থাৎ এখানে সব রকম চাষাবাস, সব রকম গাছপালা এখানে জন্মায়। এবং এই যে আমরা একটা ভাগ দেখলাম যে চারটে ভাগ, অর্থাৎ ভাবর, তরাই, ভাঙর এবং খাদার, এটা গেল তো সমগ্র সমতল ভূমিটার ভাগ। কিন্তু অঞ্চল ভেদেও, এই অঞ্চলের ভিত্তিতেও আবার এই সমতল ভূমি, অর্থাৎ এই যে সমতল ভূমিটা রয়েছে হিমালয়ের পরে, এটাকে কিন্তু আবার তিনটি ভাগে ভাগ করা যায়, মোটামুটি তিনটি ভাগে ভাগ করা যায়। তিনটি ভাগ কি,
একটা হচ্ছে পশ্চিমে পশ্চিমে পাঞ্জাব, এই অঞ্চলটা নিশ্চয় জানো যে ম্যাপের পাঞ্জাব, অর্থাৎ পাঞ্জাব অঞ্চলও বলা যায়। পশ্চিমে রয়েছে পাঞ্জাব সমভূমি অঞ্চল। তিনটি ভাগে ভাগ করা যায় বললাম কি, পশ্চিমে রয়েছে পাঞ্জাব সমভূমি অঞ্চল, এবং মধ্যে রয়েছে কি মধ্য গাঙ্গেয় সমভূমি অঞ্চল, এবং পূর্বে হচ্ছে ব্রহ্মপুত্র সমভূমি অঞ্চল। তো আমরা প্রথমে জানবো যে পাঞ্জাব সমভূমি অঞ্চল সম্পর্কে। পাঞ্জাব সমভূমি অঞ্চল অর্থাৎ যে পাঞ্জাব রাজ্যটা রয়েছে তার মধ্যে দিয়ে, অর্থাৎ যার প্রধান নদী কি সিন্ধু, এবং সিন্ধুর যে সমস্ত উপনদীগুলো রয়েছে তাদের পলি সঞ্চয়ের ফলে যে নদীটা সৃষ্টি হচ্ছে সেটাকে আমরা কি বলছি, মানে এই পাঞ্জাব সমভূমি অঞ্চল। অর্থাৎ সিন্ধু প্রধান নদী এবং তার উপনদী নিয়ে তাদের যে পলি সঞ্চয় করে যে সমভূমিটা সৃষ্টি করছে তাকে আমরা বলছি পাঞ্জাব সমভূমি অঞ্চল। ওই পাঞ্জাব সমভূমি অঞ্চলে পাঞ্জাবকে আবার কি বলা হয়, পঞ্চনদের দেশও বলা হয়। কারণ কি, সিন্ধুর যে উপনদীগুলো অর্থাৎ কি কি, অর্থাৎ অতদ্র, বিপাশা, বিতাস্তা, ইরাবতী, চন্দ্রভাগা, এই 5টি নদী উপনদী সিন্ধুর উপনদী, তারা কি হয় এই পাঞ্জাব অঞ্চলে প্রবাহিত। তার জন্য এই পাঞ্জাবটাকে কিন্তু আবার পঞ্চনদের দেশও বলা হয়। তা পাঞ্জাব সমভূমি অঞ্চল গেলাম, পরে যাব আমরা মধ্য, লিখে দেই পঞ্চনদের দেশ বলা হয়। পরবর্তী যেটা যাব সেটি হচ্ছে মধ্য গাঙ্গেয় সমভূমি অঞ্চল, অর্থাৎ মধ্য গাঙ্গেয় মধ্য গাঙ্গেয় সমভূমি অঞ্চল কি না, তো পাঞ্জাবের পরে যে যমুনা নদী রয়েছে, সে যমুনা নদী থেকে তোমার কি হচ্ছে একবারে বাংলাদেশের সীমানা পর্যন্ত যে বিস্তৃত সমভূমিটা রয়েছে সেটাকে কি বলছে, এই মধ্য গাঙ্গেয় সমভূমি। এই মধ্য গাঙ্গেয় সমভূমিটা কি না, তো গঙ্গা এবং তার উপনদীগুলো নিয়ে, অর্থাৎ গঙ্গা এবং তার উপনদীগুলো নিয়ে যে সমভূমি অঞ্চল সৃষ্টি হয়েছে তার পলি সঞ্চয় করে, অর্থাৎ মধ্য গাঙ্গেয় সমভূমি যেটা রয়েছে সেটা কি গঙ্গা প্রধান নদী বা তার যে সমস্ত উপনদীগুলো রয়েছে সেই উপনদীগুলো পলি সঞ্চয় করে যে উর্বর সমভূমি, সেটি হচ্ছে এই মধ্য গাঙ্গেয় সমভূমি। এবং এই সমভূমিটা কিন্তু সবচেয়ে বেশি উর্বর সমভূমি, অর্থাৎ চাষ সবই ভালো হয়। এই মধ্য গাঙ্গেয় সমভূমিকে আবার 3টি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে উচ্চ সমভূমি, কারণ একটা হচ্ছে মধ্য গাঙ্গেয় সমভূমি, একটা হচ্ছে নিম্ন গাঙ্গেয় সমভূমি। উচ্চ গাঙ্গেয় সমভূমি বলতে কোনটা, অর্থাৎ ওপর দিকে প্রথমে তোমার উত্তরে যেটা পড়ছে, যেটা মূলত উত্তরপ্রদেশের দিকে, উত্তরপ্রদেশে যমুনা নদী এবং গঙ্গা নদী কি হচ্ছে, যমুনা নদী রয়েছে এবং তার গঙ্গা নদী, তার মাঝে মধ্যবর্তী যে অঞ্চলটা রয়েছে, অর্থাৎ যমুনা নদী বয়ে গেছে এবং গঙ্গা নদী, তার মাঝের যে অংশটা যে সমভূমিটা রয়েছে সেটাকে কিন্তু আবার কি বলছে, এই উচ্চ গাঙ্গেয় সমভূমি বলা হয়। মূলত এখানে দেখা যায় উত্তরপ্রদেশে, বিশেষ করে মনে রাখবে যে উত্তরপ্রদেশের সমভূমি অঞ্চল, উত্তরপ্রদেশের সমভূমি অঞ্চলটাকে কিন্তু উচ্চ গাঙ্গেয় সমভূমি অঞ্চল বলে। এবং এই যে মাঝের এই সমভূমিটাকে কিন্তু আবার দোআব বলে, অর্থাৎ গঙ্গা যমুনাও দোআব বলা হয়। অর্থাৎ গঙ্গা নদী এদিকে যমুনা নদী, এই দুটি নদীর মাঝে এই সমভূমিটা অঞ্চলটা কি হচ্ছে অবস্থান করছে, তার জন্য এই অঞ্চলটা কিন্তু আবার গঙ্গা যমুনা দোআবও বলা হয়। দোআব কি, অর্থাৎ যে কোনো দুটি নদী তার মাঝের যে সমভূমি অঞ্চলটা রয়েছে সেটাকে হচ্ছে দোআব। তাই এই যে উচ্চ গাঙ্গেয় সমভূমি রয়েছে সেটা কি গঙ্গা এবং যমুনার মাঝের যে অংশটা সেটা, তার জন্য গঙ্গা যমুনা দোআবও বলা হয়।
গঙ্গা যমুনা জহ। এবং এই উত্তরপ্রদেশের এটা কিন্তু উত্তর ভারতের একটা উর্বর মানে মৃত্তিকা বা উর্বর সমভূমি, অর্থাৎ এখানে কিন্তু ফসল গাছপালা বেশি হয়, উৎপাদন হয়, কারণ এখানে মাটিতে পর্যাপ্ত পরিমাণে যে সমস্ত মাটির পুষ্টি সেগুলো কিন্তু আছে। তো সমস্ত পুষ্টি আছে মাটির, তার জন্য এখানে কি না তো মাটি তো অনেকটা উর্বর। এবং এরপর কি আছে মধ্যগাঙ্গেয় সমভূমি। তো মধ্যগাঙ্গেয় সমভূমিটা আমরা জেনে নেব। অর্থাৎ আমরা কি তিনটি ভাগে ভাগ করলাম, কি পশ্চিমে পাঞ্জাব সমভূমি অঞ্চল, মধ্যে মধ্যগাঙ্গেয় সমভূমি অঞ্চল এবং উত্তরে রয়েছে পূর্বে রয়েছে ব্রহ্মপুত্র সমভূমি অঞ্চল। মধ্যগাঙ্গেয় সমভূমি অঞ্চল অর্থাৎ এটারই আমরা তিনটি ভাগে বলে, একটা উচ্চ, যেটা বলে দিলাম মূলত উত্তরপ্রদেশের যে অঞ্চলটা রয়েছে গঙ্গা যমুনার মধ্যে দোয়াব যেটা বলছি সেটা উচ্চ। এবার মধ্য গঙ্গা সমভূমি অঞ্চল কোনটি না, তোমার উত্তরপ্রদেশের ঠিক পূর্বে, উত্তরপ্রদেশের পূর্বে থেকে তোমার পাঞ্জাবের পাঞ্জাব নয় বিহারের পশ্চিম অংশ। তো উত্তরপ্রদেশের পূর্ব থেকে বিহারের যে পশ্চিম অংশ, যে বিস্তীর্ণ সমভূমি অঞ্চলটা রয়েছে সেটাকে কি বলা হচ্ছে যে এই মধ্যগাঙ্গেয় সমভূমি অঞ্চল। এখানে কি গঙ্গা প্রধান নদী এবং গঙ্গা নদীর যে সমস্ত উপনদীগুলা পলি সঞ্চয়ের ফলে যে সমভূমিটা সৃষ্টি করেছে সেটাকে কিন্তু বলা হচ্ছে এখানে এই উত্তর পূর্বের মধ্য সমভূমি অঞ্চল। তাই গঙ্গা যে উপনদী ঘরঘরা, কোসি, এই সমস্ত নদীর পলি সঞ্চয়ের ফলে কিন্তু এই মধ্যগাঙ্গেয় সমভূমি অঞ্চলটা সৃষ্টি হয়েছে। এবং এই বিহারের তোমার যে কোসি নদী রয়েছে সেটা কিন্তু আবার বিহারের দুঃখ বলা হয়। কোসি নদীকে কি বলা হয় বিহারের দুঃখ, কারণ এই নদীতে অনেক সময় কি বান চলে আসে, মানে প্রবল বান হয় কি এবং অনেক ক্ষতি হয়। এবার তোমরা বলবে যে বাংলার দুঃখ কোন নদীকে বলা হয়, বাংলার দুঃখ কোন নদীকে বলা হয় এটা বলবে। এবং এই নিম্ন অর্থাৎ আমরা জানলাম মধ্য গাঙ্গেয় সমভূমি, এবং এরপরে আমরা জানবো কি নিম্ন গাঙ্গেয় সমভূমি, এটা মধ্য, এবার নিম্ন গাঙ্গেয় সমভূমি। নিম্ন গাঙ্গেয় সমভূমি, তো নিম্ন গাঙ্গেয় সমভূমি কোনটা তো গঙ্গা নদীরই, অর্থাৎ তোমার উত্তরের যদি বিহারের কিষানগঞ্জ অঞ্চলটা যদি বাদ দেওয়া হয় এবং আমাদের পশ্চিমবঙ্গের যে দার্জিলিং অঞ্চলটা বাদ দেওয়া হয় এবং আমাদের যে পশ্চিমে রয়েছে যে পুরুলিয়া অর্থাৎ এই যে মালভূমি অঞ্চলগুলো রয়েছে সেগুলো যদি বাদ দেয়, তার বাদে সম্পূর্ণ যে পশ্চিমবঙ্গের সম্পূর্ণ সমতল ভূমি জুড়ে কিন্তু এই নিম্ন গাঙ্গেয় সমভূমি অবস্থান করছে। অর্থাৎ কি বললাম যে দার্জিলিং অঞ্চল, বিহারের কিষানগঞ্জ অঞ্চল এবং পুরুলিয়া অঞ্চল, এই সমস্ত জায়গাগুলো যদি পশ্চিমবঙ্গের বাদ দেওয়া হয়, বাদ বাকি যে সমস্ত জায়গাগুলো পড়ে থাকছে বিস্তীর্ণ সমতল ভূমি, সেটাকে কিন্তু নিম্ন গাঙ্গেয় সমভূমি অঞ্চল বলছি। তো নিম্ন গাঙ্গেয় সমভূমি অঞ্চলে কিন্তু কি রয়েছে যে আমাদের পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সমভূমি অঞ্চল, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ অর্থাৎ গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ, গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ, সেটা কি সেটা হচ্ছে আমরা সুন্দরবন। গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপকে কি বলা হয় সুন্দরবনও, এখন সুন্দরবন বদ্বীপ বলা হয়। অর্থাৎ তোমার কি হচ্ছে যে নদীগুলো বয়ে আসছে, যখন নিয়ে আসছে আমাদের পশ্চিমবঙ্গে, তো বঙ্গোপসাগরের নদীগুলো কি হয়েছে আস্তে আস্তে যখন সাগরে মিলিত হচ্ছে, তো কি হয়েছে তার গতিপথ কমে গেছে, অর্থাৎ তার স্পিড প্রবাহ কমে গেছে, এবং তার নদীর মধ্যে যে নুড়ি বালি এই যে সমস্ত পলিগুলো ছিল, তো পলিগুলো কি হয়েছে আস্তে আস্তে যে সমুদ্রে যখন মিশেছে একটা কি সমতল ভূমি সৃষ্টি করেছে। এই সমতল ভূমিটাকে কি বলছে, এটা সমতল ভূমিটাকে বলছে বদ্বীপ। যখন বদ্বীপ কি কোনো নদী সমুদ্রে মিশছে এবং তার মেশার সময় যে বিভিন্ন পলি সঞ্চয়ের ফলে যে বদ্বীপ অঞ্চল অর্থাৎ সমভূমিটা তৈরি করছে, যে দ্বীপ তৈরি করছে, সেটাকে বলছে
বদ্বীপ অঞ্চল, যেটা আমাদের সুন্দরবন বদ্বীপ অঞ্চল, যেটা গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ অঞ্চল বলা হয়। এবং এটি পৃথিবীর বৃহত্তম, কিন্তু পৃথিবীর বৃহত্তম আমাদের পশ্চিমবঙ্গে, ঠিক তোমার ম্যাপে দেখে নেবে যে পশ্চিমবঙ্গের নিচে, অর্থাৎ 24 পরগনা জেলা এবং বাংলাদেশেও অনেকটা পড়ছে। তো যে আমাদের সুন্দরবন অঞ্চলটা রয়েছে সেটা কিন্তু এই গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ, এটা পৃথিবীর সবচেয়ে বড়। এবং এই সুন্দরবন অঞ্চলে কিসের জন্য বিখ্যাত? মানে ম্যানগ্রোভ অরণ্য, অর্থাৎ সুন্দরী গাছ, তোমরা জানোই। এরপরে আমরা জানবো যেটা, সেটা হচ্ছে এটা তো নিম্ন গাঙ্গেয় সমভূমি অঞ্চল হলো, অর্থাৎ আমরা গাঙ্গেয় সমভূমি অঞ্চলকে 3টি ভাগে ভাগ করলাম। একটা কি উত্তরের উচ্চ সমভূমি অঞ্চল, একটা হচ্ছে মধ্য সমভূমি অঞ্চল, এবং একটি হচ্ছে নিম্ন গাঙ্গেয় সমভূমি অঞ্চল। এবং এই নিম্ন গাঙ্গেয় সমভূমি অঞ্চলের আমাদের পরের যে পার্টটা হচ্ছে সেটা হচ্ছে 3 নম্বর কি, ব্রহ্মপুত্র সমভূমি অঞ্চল। ব্রহ্মপুত্র সমভূমি অঞ্চল, এই অঞ্চলটা কোথায়? এই অঞ্চলটা ভারতের ঠিক উত্তর পূর্বে কোথায়? আমাদের উত্তর পূর্বে কি রয়েছে? উত্তর পূর্বে আসাম রাজ্য রয়েছে। সেই আমাদের আসাম রাজ্যের যে বিস্তীর্ণ এলাকা, সেই এলাকায় কিন্তু আমাদের এই ব্রহ্মপুত্র বদ্বীপটি, মানে ব্রহ্মপুত্র সমভূমি অঞ্চল দেখা যায়, যে আসাম রাজ্য রয়েছে। এবং এই আসাম রাজ্যে যে পৃথিবীর সবচেয়ে বড় মানে নদী দ্বীপ, নাম কি? মাজুলি। পৃথিবীর সবচেয়ে বড় নদী দ্বীপ, অর্থাৎ যে আসামে যে ব্রহ্মপুত্র নদীটি প্রবাহিত হয়েছে, তার মাঝে কি হয়েছে? একটা বড় যে দ্বীপ সৃষ্টি হয়েছে, সেটা কি বলছে? মাজুলি দ্বীপ। এটা কিন্তু পৃথিবীর মধ্যে সবচেয়ে বড়, মাজুলি পৃথিবীর মধ্যে সবচেয়ে বড়, কিন্তু এটা হচ্ছে নদী দ্বীপ, অর্থাৎ মাজুলি দ্বীপ। এটা কোথায়? তো আসামে যে ব্রহ্মপুত্র নদ রয়েছে, ব্রহ্মপুত্র নদীর মাঝে অবস্থান করছে। আজকে আমরা তাহলে এই পর্যন্ত ক্লাসটা শেষ করছি। এবার পরের দিনে আমরা যে ভারতের মরুভূমি অঞ্চল রয়েছে এবং যে উত্তরের উপকূলীয় অঞ্চল এবং দ্বীপ, আরও কি রয়েছে, যে দ্বীপপুঞ্জগুলো রয়েছে, সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। তো এই ক্লাসটা যদি তোমাদের